শুরুতেই বলে রাখি, আজকের যে ঘটনাটি শুনবেন সেটি একদম সত্য ঘটনা। আমি সরকারি মেডিকেল কলেজের স্টুডেন্ট। আমি আমার আশেপাশের মানুষদের কাছ থেকে ঘটনা কালেক্ট করি। হয়তো ঘটনাটি খুব বেশি ড্রামাটিক না, কিন্তু আপনি যদি গল্পের প্রধান চরিত্রের জায়গায় নিজেকে কল্পনা করতে পারেন তাহলে আপনি শিহরিত হতে বাধ্য। আবারও বলছি, এটি একদম সত্য একটি ঘটনা, তাই চেষ্টা করবেন মনোযোগ দিয়ে শোনার। আর কথা না বাড়িয়ে চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার রুমমেট আমাকে শেয়ার করেছে। ওর নাম কাব্য। কাব্যের ভাষাতে ঘটনাটি বলছি আমি। বলছে কাব্য, ঘটনাটি 2018 সালের। ক্লাস 8-এ পড়ি তখন। আমার গ্রামের বাড়ি নরসিংদে। গ্রামে খুব একটা আমাদের আসা হয় না, তবে সেবার গিয়েছিলাম একটা বিশেষ কাজে, বাড়ির পুরনো দলিলপত্র খুঁজে বের করতে। আমি, আমার বড় ভাই আর আমার বাবার যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সন্ধ্যার পর আমার আম্মুর শরীর খারাপ হয়ে যায়। যেহেতু ওই এলাকায় আমাদের যাওয়া খুবই কম, তাই আমি আর আমার ভাই তেমন কিছুই চিনতাম না। আমাদের তেমন আত্মীয় স্বজনও ছিল না আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার, তাই বাধ্য হয়ে আব্বু যায় আম্মুকে নিয়ে। আমাদের পরের দিনই ঢাকায় ব্যাক করতে হতো আব্বুর অফিসের কারণে। তাই আমি আর আমার ভাই ডিসিশন নিলাম পুরনো বাড়ির কাগজ আমরাই খুঁজব। কি আজব ব্যাপার ভাই, এত বড় একটা বাড়ির কাগজ এতদিন সামলে রাখেনি। আব্বুকে এই কথা বলতে উনি বললেন সময় পাননি। যাই হোক, এরপর আমি আর আমার ভাই রওনা দেই বাড়িটার উদ্দেশ্যে। আমরা আপাতত আমাদের বড় কাকার বাড়িতে ছিলাম, তো সেখান থেকে হেঁটে যেতে লাগে 20 মিনিটের মতো। আব্বু আম্মুকে নিয়ে বিকেলের দিকে চলে যায়, আমাদেরকেও বেশি রাত করতে নিষেধ করে। কিন্তু আমরা দুই ভাই ঠিক করলাম গ্রামটা একটু ঘুরে এরপর বাড়ি থেকে কাগজ নিয়ে নেব। কাগজ কোথায় আছে আব্বু বলে দিয়েছিল। যেই ভাবা সেই কাজ। আমরা এদিক ওদিক ঘুরে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দেখি রাত 8টা পার হয়ে গেছে। বাড়ির চেহারা দেখি তো মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। 2 তলা বাড়ির সামনের ফটক পুরোটাই যেন জঙ্গল হয়ে গেছে। সাপ খুব থাকতেই পারে, বরং কোনো সাপ না থাকাটাই হবে অস্বাভাবিক একটা ব্যাপার। তালা খুলে বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকতেই ভ্যাপসা গন্ধে দুজনেরই চোখ মুখ কুঁচকে যায়। আব্বুর উপর তখন কিছুটা রাগ হয় আমাদের। এত বড় বাড়ি, গ্রামের কাউকে একটু দেখাশোনা করার কথা বললেই পারত। যাই হোক, কেয়ার করার। আমরা তখন তাড়াতাড়ি কাগজ নিয়ে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। হঠাৎ করে খেয়াল করলাম চারপাশে গাঢ় অন্ধকার নেমে এসেছে। এতক্ষণ মোটামুটি চাঁদের আলো ছিল, সাথে আছে ঝিঝি পোকার একটানা ডাক। বাড়িতে বিদ্যুৎ ব্যবস্থা নেই, তাই মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটই একমাত্র ভরসা। আমরা তখন কিছুটা ঘাবড়ে যাই, তাই তাড়াতাড়ি কাগজ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিই আমরা। আমি বৈঠকখানার পুরনো আলমারি ঘাঁটছিলাম। কাঠের পুরনো আলমারি খুলতে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। ভেতরে ধুলা আর মাকড়সার জাল। মোবাইল ফোনের আলো ফেলে কাজ করতে বেশ কষ্ট হচ্ছিল। ঠিক তখনই শুনলাম দরজার বাইরে ফিসফিসানির মতো একটা শব্দ। মনে হলো যেন কেউ কথা বলছে, কিন্তু এত রাতে এখানে কে আসবে? ভয়ে আমার গা ছমছম করে উঠল। নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, হয়তো কোনো নিশাচর প্রাণী হবে, কিন্তু শব্দটা মিলিয়ে গেল না, বরং আরও স্পষ্ট হলো। মনে হচ্ছে একদল লোক যেন বাড়ির সামনের উঠোনে গোল হয়ে বসে কথা বলছে, অথচ আমি জানি এই বাড়ির আশেপাশে কোনো বসতি নেই। গ্রামের শেষ প্রান্তে এটা আমাদেরই বাড়ি। আমি আমার ভাইকে বলি যে সে এরকম শব্দ শুনতে পাচ্ছি কিনা। দেখলাম তারও মুখ ফ্যাকাশে, অর্থাৎ সেও শুনতে পাচ্ছে একই শব্দ। আমরা আস্তে করে দরজার দিকে এগিয়ে গেলাম। বুক ধুকফুক করছে। দরজার কপাট সামান্য ফাঁক করে উঁকি দিলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে টিম টিম করে উঠোনে পড়ছে, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। শুধু একটাই শব্দ, যেটা কানে স্পষ্ট বাজছে, ফিসফিসানি। মনে হচ্ছে একদল লোক যেন আমার নাম ধরে ডাকছে, কিন্তু তাদের স্বর খুবই অস্পষ্ট। ঠিক তখনই আমার পাশ দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। এমন ঠান্ডা যে শীতকালে কনকনে হিমেল বাতাসও এত ঠান্ডা হয় না। আমার লোমকূপ সব খাড়া হয়ে গেল। আমার ভাই দ্রুত দরজা বন্ধ করে দিল। ভয়ে আমার হাত পা কাঁপছে। বুঝতে পারছিলাম এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়।
পুরনো বাড়ির গল্প মনে পড়ল। দাদিমা বলতেন এই বাড়িতে নাকি জিনের আস্তানা আছে। ছোটবেলায় এসব শুনে পেতাম ঠিকই, তবে বড় হয়ে এগুলো গুজব মনে হতো, কিন্তু এখন মনে হচ্ছে সবটাই সত্যি। আমরা বৈঠকখানা থেকে দ্রুত পাশের ঘরে চলে গেলাম। ফ্ল্যাশলাইটের আলো পড়তেই দেখি বিছানার উপরে একটা জিনিস পড়ে আছে। ভয় আমার শ্বাস আটকে গেল। এটা আমাদেরই একটা পুরনো পারিবারিক ছবি, যেটা বৈঠকখানার আলমারিতে ছিল। ছবিটা তো এখানে আসার কথা না। আমি নিশ্চিত ছবিটা আমি আলমারিতেই দেখেছিলাম। ভাইকে ছবিটা দেখাতেই সেও আমার মতো প্রচণ্ড ভয় পেতে শুরু করলো। আমার শরীর অবশ হয়ে গেল। বুঝতে পারছিলাম অদৃষ্ট কোনো শক্তি আমাদের সাথেই এই ঘরে আছে। আমি আর আমার ভাই দ্রুত বিছানার কোণে গিয়ে বসলাম আর আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঘরের মধ্যে একটা অস্বাভাবিক নীরবতা। মনে হচ্ছে যেন ঘরের বাতাসও ভারী হয়ে উঠেছে। হঠাৎ করেই শোবার ঘরের জানালার পর্দাটা আপনা আপনি দুলে উঠল। বাইরে কোনো বাতাস ছিল না, কারণ আমি জানালার দিকে তাকিয়েই ছিলাম। জানালার বাইরে থেকে মনে হলো যেন কেউ আমার দিকে উকি দিচ্ছে। এক পলকের জন্য একটা ছায়া দেখলাম, যেটা মানুষ বা কোনো প্রাণীর ছায়ার মতো ছিল না। সেটা ছিল আবছা, বিকৃত এবং আকারে অনেক বড় একটা আকৃতি। আমি চোখ বন্ধ করে ফেললাম। প্রচণ্ড ভয়। মনে হচ্ছিল যেন কেউ খুব কাছেই দাঁড়িয়ে আছে। একটা পচা গন্ধ নাকে এসে লাগলো। পুরনো শ্যাওলার পোড়া কাঠের মতো একটা গন্ধ। একদম দম বন্ধ হয়ে আসার উপক্রম। আমি আমার ভাইকে শক্ত করে ধরে রাখলাম। কিছুক্ষণ পর আমি জোর করে চোখ খুললাম। ছায়াটা আর নেই, কিন্তু ঘরের কোণে আলমারির ওপর একটা জিনিস দেখলাম। আমার হারানো চাবির গোছা, যেটা আমি গত 1 সপ্তাহ ধরে খুঁজে পাচ্ছিলাম না। সেটা এখন আলমারির উপরে রাখা। এটা এখানে আসলো কিভাবে? আধা ঘন্টা ঠিক ওভাবেই বসেছিলাম। আর কোনো অস্বাভাবিক কিছু হতে দেখলাম না বা শুনলাম না। আমি তখন মোবাইল ব্যবহার করতাম না। ভাইয়ার ফোন বৈঠকখানায় ফেলে এসেছে। সাহায্যের জন্য আব্বুকে কল করব সেই উপায়ও নেই। কিছুক্ষণ পর হঠাৎ করে ভাইয়ার ফোন বেজে উঠল। কিন্তু কি করব? দুজনের কারোরই সাহস নেই ঘর থেকে বের হয়ে ফোনটা রিসিভ করার। পরপর 2বার কল আসলো। আমরা কেউ সাহস করতে পারলাম না উঠে ফোনের কাছে যাওয়ার। 10 মিনিট পর আবার ফোনটা বেজে উঠল। এইবার আমি আর ভাই দুইজনই উঠে জোরে দৌড় লাগালাম ফোনের দিকে। তখনই খেয়াল করলাম মেইন দরজায় কালো একটা উপস্থিতি ঠাই দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। আমি আর নিতে পারিনি, অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে শুনতে পেলাম ভাইয়া চিৎকার করছে আর বাইরে থেকে আব্বুর গলার আওয়াজ। জ্ঞান ফেরার পর দেখি বিছানায় শুয়ে আছি, আম্মু পাশে বসে। জ্ঞান ফিরে আসতে দেখে আম্মু আব্বুকে ডাকলেন, সাথে ভাইয়াও আসলো। সেদিন কিছু বলেনি আব্বু আমাকে। পরে ভাইয়ার থেকে শুনলাম আব্বু ভাইয়াকে অনেক বকেছেন রাতে ওখানে যাওয়ার জন্যে। বারবার বলার পরও কেন আমরা রাত করে সেখানে গিয়েছি। 3 দিন জ্বরে ছিলাম আমার। আশ্চর্যজনকভাবে ভাইয়ার কিছুই হয়নি। হয়তো আমি বেশি ভয় পেয়েছিলাম, এই কারণেই অবস্থা। ঘটনার পর এখন পর্যন্ত একবারও গ্রামে ফেরা হয়নি আমার। কেমন লাগলো আজকের কাহিনী? যদি কিছুটা হলেও ভালো লাগে এবং একটু হলেও ভয় পান, তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই নবাগত ইউটিউবারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত লজেন্সের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।